দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই গত পর্বে বলেছি আমাদের অনুষ্ঠানে দুইটি পর্ব রয়েছে। প্রথম পর্বে আমরা শীতকালীন রোগবালাই নিয়ে আলোচনা করেছি। আমরা এখন দ্বিতীয় পর্বে চলে যাব এবং আমাদের দ্বিতীয় পর্বের বিষয়বস্তু অ্যাজমা এবং সিওপিডি। এই পর্বেও আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফ্যামিলি প্র্যাকটিশনার ডক্টর রুমা চৌধুরী। অ্যাজমা এবং সিওপিডি শুধু এটি ছোটদের, বড়দের বা সব বয়সী মানুষেরই সমস্যা না, এই সমস্যাটি সমগ্র বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান শারীরিক সমস্যা। ডক্টর রুমা, অ্যাজমা এবং সিওপিডি বলতে আসলে কি বোঝায়? অ্যাজমা এবং সিওপিডি দুটাই ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো অ্যাজমার ক্রনিক ইনফ্ল্যামেশন উইথ এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, যেটা আবার রিভার্সিবল উইথ ব্রঙ্কোডাইলেটার্স। কিন্তু সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সেটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটার অবস্ট্রাকশনটা আনফর্চুনেটলি ইজ ফিক্সড অর নট রিভার্সিবল উইথ ব্রঙ্কোডাইলেটর, এবং দুটোরই প্রেজেন্টেশন মোর অর লেস সেম। আপনার একটু কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপা ব্যথা, উইজিং দুটোই হবে। কিন্তু সিওপিডিতে আমরা যেটা দেখি, ওখানে পুরুলেন্ট বা প্রোডাক্টিভ যে স্পুটাম মোস্ট অফ দ্য ডেজ ফর 3 consecutive months এবং 2 consecutive years এটা হয়। অ্যাজমাটা আপনার ছোট বাচ্চা, বড় সবার হতে পারে, আর সিওপিডিটা আমরা বেশি স্মোকারদেরই দেখে থাকি। এই ব্যাপারে কানাডা বা নর্থ আমেরিকান কিছু কি স্ট্যাটিস্টিক আপনার জানা আছে যে কী ধরনের এই কোন রোগগুলো অ্যাজমার পার্সেন্টেজ কতটুকু, সিওপিডির পার্সেন্টেজ? আপনার কানাডায় তো আপনার দেখা গেছে যে অলমোস্ট 3.8 মিলিয়ন লাস্ট ইয়ার স্ট্যাটিস্টিক্সেও অ্যাজমাটিক্স পাওয়া গেছে, আর 2 মিলিয়ন সিওপিডি পেশেন্ট। নর্থ আমেরিকায় আপনার প্রায় অলমোস্ট 16 মিলিয়ন সিওপিডি পেশেন্ট এবং 27 মিলিয়ন হচ্ছে অ্যাজমাটিক্স। অ্যান্ড গ্লোবালি দেখা গেছে মোর দেন 300 মিলিয়ন। সো ইটস এ হিউজ নাম্বার অ্যাজমা এবং সিওপিডি পেশেন্টস আমরা জানি। আর কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলোর কারণে অ্যাজমা সিওপিডির প্রকোপটা বেড়ে যেতে পারে? সিওপিডিটা মেইনলি স্মোকারদেরই হয়, স্মোকিং ইজ এ হিউজ ফ্যাক্টর। কিন্তু আমি অ্যাজমার ক্ষেত্রে বলবো কিছু পার্টিকুলার ট্রিগার ফ্যাক্টর আছে, তার মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কোল্ড এয়ার, পেট, ডেন্ডার, ডাস্ট, এক্সারসাইজ, অ্যাংজাইটি, এইসব বিভিন্ন ট্রিগার আপনার অ্যাজমার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। কিন্তু সিওপিডিতে মেইনলি স্মোকারদেরই আমি দেখেছি আর কি। শুধু ভেরি রেয়ার, লেস দ্যান 1% ওই আলফা অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির কারণে আপনার এমফাইসেমা হতে পারে, কিন্তু দ্যাটস ভেরি রেয়ার। যেহেতু আপনি একটু রোগের গভীরে যেতে চাচ্ছেন হয়তো বা, তা আমি একটু জানতে চাই যে অ্যাজমা সিওপিডিতে আসলে শরীরের কি পরিবর্তনগুলো হয়? তো আমি অ্যাজমা দিয়ে শুরু করি। অ্যাজমার প্যাথোফিজিওলজিতে একটু বলি, স্মুথ মাসল যে এয়ারওয়ের, ওইটার ব্রঙ্কো কনস্ট্রিকশনের কারণেই মেইনলি হচ্ছে অ্যাজমা। হ্যাঁ, ন্যারো হয়ে যায়, ওটা হচ্ছে অ্যাজমার মেইন কারণ। এবং এই অ্যালার্জেন যে ট্রিগারগুলো আছে, এটাও ব্রঙ্কিয়াল স্মুথ মাসল কনস্ট্রিকশন করে। ইনফ্লামেশন তো আছেই, প্লাস কনস্ট্রিকশন এবং ন্যারোয়িং করে, যার কারণে আপনার ব্রিদিংয়ের ডিফিকাল্টিস হয়। সিওপিডি আবার একটু ডিফারেন্ট, হ্যাঁ। কিন্তু অ্যাজমার একটা গুড ফ্যাক্টর, এটা আমি একটু বলি যে দিস কনস্ট্রিকশন ইজ রিভার্সিবল, দো দিস অবস্ট্রাকশন ইজ রিভার্সিবল উইথ ব্রঙ্কোডাইলেটর। বাট সিওপিডিতে যেটা হয়, এটা স্মুথ মাসল কনস্ট্রিকশনের জন্য হয় না, এটা হয় আপনার মিউকোজাল থিকেনিং, মিউকোজাল যে লেয়ার আছে এটার থিকেনিং, অথবা দেখা যায় যে আপনার ইনফিলট্রেশন হয় নিউট্রোফিল দ্য ইনফ্ল্যামেটরি সেল দিয়ে, হ্যাঁ। এবং ওটার কারণে হয় কি, সেলুলার ডিস্ট্রাকশন হয়, অ্যালভিওলার সেলগুলো ডিস্ট্রয়েড হয়ে যায়, এবং দেখা যায় যে আপনার ইলাস্টিক যে লাংসের যে রিকয়েলটা সেটাও নষ্ট হয়ে যায়, এবং তার মানে লাংটা এক্সপেন্ড হতে পারছে না, কলাপস হয়, এয়ার ট্র্যাপিং হয়, কলাপস হয়ে যায়। এবং এইটাই হচ্ছে আপনার সিওপিডির একটা ফিচার। এই কারণে ব্রিদিং ডিফিকাল্টি হয়, ইন্সপিরেশন এক্সপিরেশনের ডিফিকাল্টি, এই কারণেই লাংসের এই স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো হচ্ছে এটার কারণে হয়। এবং সিওপিডিতে স্মোকিং ইজ আ মেইন ট্রিগার। তো সেক্ষেত্রে রোগীরা আপনার কাছে
বয়সভেদে রোগীরা কি কি লক্ষণ নিয়ে আসে? না, অ্যাজমা সিওপিডি ফিচার তো মোরলেস সেম। আমি বললাম কাশি, যেটা লিঙ্গারিং কফ, এবং রাতেই উঠে কাশিটা একটু বেশি হয় অ্যাজমাটিকদের। সকালে হয়তো অতটা বেশি হয় না, রাতে দে ওয়েক আপ উইথ কফিং, চেস্ট টাইটনেস, বুকে চাপা ব্যথা ফিল করে, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, এবং উইজিং সাউন্ড অনেক সময় ওরা নিজেরাই শুনতে পারে এবং এসে আমাকে বলে যে আই ওয়াজ উইজিং অল নাইট ইয়েস্টারডে। সিওপিডিরও ফিচার অনেকটা মোরলেস সেম, কিন্তু সিওপিডির আপনার শ্বাসকষ্টটা আবার একটু প্রকোপ একটু বেশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি। হ্যাঁ, এটা নিয়ে আসে এবং আমরা ডিসাইড করি ওয়েদার ইটস মাইল্ড, ওয়েদার ইটস মডারেট অথবা সিভিয়ার। মাইল্ড মডারেট কেসে আমি ক্লিনিকে বসেই আমি এর ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু সিভিয়ার কেসে দেখা যাচ্ছে আমার এক্সেজারেশন হলে তাকে ইমার্জেন্সিতে পাঠাতে হচ্ছে, কারণ দ্য অক্সিজেন স্যাচুরেশন মাইট গো ডাউন, এবং স্যাচুরেশন আমি যদি চেক করে দেখি যে ইটস বিলো 92-93%, আমি তখন ইমার্জেন্সিতে পাঠিয়ে দিই, কারণ অক্সিজেন সাপ্লাইয়ের বা অক্সিজেনেশনের সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে ওরা অক্সিজেন সাপ্লিমেন্ট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দে মে নিড অ্যাডমিশন ইন টু দ্য হসপিটাল ফর বেটার কেয়ার। সেক্ষেত্রে এই জাতীয় রোগীগুলোর আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে কিংবা হসপিটালে কি কি ধরনের ডায়াগনস্টিক সুবিধা রয়েছে? তা আমরা তো এমনি প্রথমেই চেস্ট এক্সরেটা করতে পারি, কারণ আপনার অ্যাজমা সিওপিডি পেশেন্টদেরও কিন্তু নিউমোনিয়া হয়, হ্যাঁ, এবং ওদের নিউমোনিয়ার প্রকোপটা একটু বেশিই থাকে। চেস্ট এক্সরে করলে অথবা আমি এক্সামিন করেই পাচ্ছি, করা যায়। হসপিটালেও তাই, ওরা ফার্স্টেই চেস্ট এক্সরেটা করে, অক্সিজেন স্যাচুরেশনটা দেখে। আর আপনার স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট, ওটা কিন্তু আপনার সিভিয়ারলি ইল পেশেন্টদের আমরা করতে পারছি না, কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যাজমা সিওপিডিতে আমরা যদি কাউকে আমরা সন্দেহ করি, ওয়ান্স শি অর হি স্টেবল, then I can send him for all these tests, which includes spirometry, lung function test, lung volume, DLCO, এগুলোর জন্য আমরা পাঠাচ্ছি আর কি। সেটা কি হসপিটালে যেতে হবে তার, নাকি যে কোনো ক্লিনিকে বা আপনাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এগুলো হয়? আচ্ছা, স্পাইরোমেট্রি আসলে ক্লিনিকে বসেই করা যায়, হ্যাঁ, আমাদের ওই স্পাইরোমেট্রির কিছু কিছু ক্লিনিকে আছে, ইটস পসিবল। আর কিছু কিছু ছোট ছোট আপনার ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল যেতে হবে এমন না, কিছু হসপিটালেও করা হয় লাং ফাংশন টেস্ট, কিন্তু এখন দেখা যায় যে অনেক ক্লিনিকরাও দে ক্যান ডু ইট। কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টারে আপনার স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট, টিএলসিও করার ব্যবস্থা হয়েছে এখন। তো আবারও একইভাবে ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে একটু কথা বলতে চাই, যে যেহেতু অ্যাজমা এবং সিপিডি একটা ব্যাপক ব্যাপার, খুব কম সময়ের ভিতরে আমরা আলোচনা করছি, কিন্তু এটা তো একটা ভাস্ট ব্যাপার। তো এই ট্রিটমেন্ট প্রোটোকলে সাধারণত কি কি টার্গেট রেখে আপনারা চিকিৎসা দেন? সেক্ষেত্রে শ্বাসকষ্ট তো কমানো অবশ্যই, তাছাড়া আর কি কি উদ্দেশ্য রেখে আপনারা ট্রিটমেন্ট সাধারণত কানাডা বা নর্থ আমেরিকার ট্রিটমেন্ট প্রোটোকল সাজানো হয়েছে? আচ্ছা, না, আমি ইউজুয়ালি অ্যাজমা সিওপিডি পেশেন্টদের ফার্স্ট যেটা আমি প্রিভেনশন অ্যাডভাইস করে থাকি, দ্যাট এনভায়রনমেন্টাল কন্ট্রোল যেটা বলি আর কি, হ্যাঁ, যেহেতু অ্যাজমা ট্রিগার হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কোল্ড এয়ার এক্সপোজার, পেট, হ্যাঁ, এমনকি গ্রাস, পোলেন, বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর। দেখা যাচ্ছে বাসায় ক্যাট আছে, ডগ আছে, এটার কারণে বারবার বাচ্চাটার asthma trigger হচ্ছে, তো need to get rid of it. It's hard to tell them, but that's triggering their episodes, frequent episodes. কিছু কিছু বাচ্চা আসে every month they're sick, এবং upper respiratory tract infectionের কারণেও হচ্ছে। এটা ওদেরকে যদি আমি অ্যাওয়্যার করতে পারি, they know how to take care of it, হ্যাঁ, এটা গেল। আর স্মোকারদের আমি সিওপিডি পেশেন্টদের স্মোকিং সিজেশন কাউন্সেলিং অলওয়েজ করে থাকি, এটা হল আরেকটা প্রিভেন্টিভ মেজার। না, এটা তো প্রিভেন্টিভ। তো ট্রিটমেন্ট আপনি যেটা আরেকটা কথা বলি, যে আপনি একটুকে বললেন যে এই যে অ্যালার্জেনগুলো, এই অ্যালার্জেন টেস্ট করার কি পদ্ধতি রয়েছে? যে তা আমি অ্যালার্জি টেস্টও পাঠিয়ে থাকি যদি ফ্রিকোয়েন্ট এপিসোডস হয়, কারণ কারো দেখা যায় যে পেটের কারণে, ডাস্ট, ড্যান্ডার, এগুলোর কারণে হচ্ছে, অ্যালার্জি টেস্টেও আমি পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে স্পেসিফিক জানা যাবে যে কিসে সে কারণে তার ট্রিগার হচ্ছে, হ্যাঁ, এটাও প্রিভেনশনের মধ্যেই পড়ছে। ইমিউনাইজেশন, ওটা আমরা আগেই আলাপ করেছি, ইমিউনাইজেশন ইজ এ হিউজ ফ্যাক্টর। কারণ হচ্ছে আমি যদি ইমিউনাইজেশন দিয়ে থাকতে পারি, মানে অ্যাজমাটিক এবং সিওপিডি পেশেন্টদের, তাদের দেখা যাবে যে ভাইরাল ইলনেস বা হচ্ছে না, এবং দে আর নট গেটিং দ্য এক্সেসারবেশন আর এপিসোডস, ওটাকে আমি প্রিভেন্ট করতে পারছি, হ্যাঁ। এবং ইমিউনাইজেশন ইজ আই থিঙ্ক পার্ট অ্যান্ড পার্সেল অফ ম্যানেজিং অ্যাজমা এন্ড সিওপিডি। তাহলে আপনার ট্রিটমেন্টে আপনি এখানে কি অক্সিজেন ছাড়া আর কি কি দেওয়া হচ্ছে এখানে? তারপর মেডিকেশনের কথা আসছি, হ্যাঁ, আচ্ছা, মেডিকেশন আপনি জানতে চেয়েছেন। তো অ্যাজমা সিওপিডি পেশেন্টদের আমি যে মেডিকেশনগুলো দিয়ে থাকি, এটা আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে ব্রঙ্কিওডাইলেটর, যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল কনস্ট্রিকশনের কারণে আমি যেটা বললাম। তো ব্রঙ্কিওডাইলেটররা
কি করে, ওরা ডাইলেট করে, ব্রঙ্কিউসগুলোকে ওপেন আপ করে। হ্যাঁ, এই ক্যাটাগরির ওষুধ আছে। আবার আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। হ্যাঁ, অ্যান্টি ইনফ্ল্যামেটরিকে ইনফ্ল্যামেশনটা কমায়, লাংসের এয়ারওয়ের স্পেসটার পুরো ইনফ্ল্যামেশনটা কমায়। তো আমি উদাহরণ দিচ্ছি যদি পারমিট করেন আমাকে। তো হ্যাঁ, তো ব্রঙ্কোডাইলেটরের মধ্যে আপনার শর্ট অ্যাক্টিং বিটা আগনিস্ট সালবুটামল বা ভেন্টোলিন আছে। হ্যাঁ, লং অ্যাক্টিং আছে সালমেট্রল সেটা আছে। অ্যান্টিকোলিনার্জিক অনেক সময় মেইনটেনেন্স হিসাবেও, এবং এটা ইউজ 24 ঘন্টা একবার ইউজ করলে এক্স্যাক্টলি। আর এরপরে আছে আপনার ইপ্রাট্রোমিয়াম ব্রোমাইড, এটা অ্যান্টিকোলিনার্জির মধ্যে পড়ে। মিথাকোলিন যদিও খুব একটা বেশি ইউজ হয় না, থিওফাইলিন, এটা আমাদের ওল্ড মেডিসিন বলা হয়, কিন্তু তারপরেও ইউজ যে হচ্ছে না তা না এটা। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরির মধ্যে স্টেরয়েড ইনহেলার, হ্যাঁ, ফ্লোভেন্ট আছে, আপনার সিম্বিকর্ড, নানান ধরনের স্টেরয়েড ইনহেলার আমরা ইউজ করে থাকি। আর ওরাল স্টেরয়েডটা আমি ইউজ করি সিভিয়ার, মডারেট টু সিভিয়ার কেসে। হ্যাঁ, দেখি যে একটু শ্বাসকষ্টটা একটু বেশি হচ্ছে, আমি ইমার্জেন্সি না পাঠিয়ে আমি যদি পারি, দেখা যায় যে স্টেরয়েড, আমি ওরাল স্টেরয়েড প্রেসক্রাইব করি, উইদিন এ ডে দ্য পেশেন্ট গেটস বেটার, এবং বলেও দিই যে প্রেসক্রাইব করে যে স্টিল ইফ ইউ ডোন্ট ফিল বেটার দেন গো টু হসপিটাল, তাহলে অ্যাটলিস্ট আই এম স্টপিং দ্য ট্রাভেল টু দ্য ইমার্জ। হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। এছাড়া আছে ক্রোমোলিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড ব্রঙ্কোডাইলেটর, দিজ আর দ্য মেইন ক্যাটাগরিজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ বোথ। এবং সব ক্ষেত্রে তো অ্যাজমার যে ট্রিটমেন্ট সেটা তো পুরোটি আপনাদের ছাড়া তো কোনো উপায় নেই, এটা তো ওভার দ্য কাউন্টার যে কোনো কিছু করার বুদ্ধি নেই, আপনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে। আইদার ফ্যামিলি মেডিসিনের ডক্টরের কাছে যাবে, অথবা এমার্জেন্সি হলো তারা হাসপাতালে যাবে, যদি মনে করে যে তার পুরো সিভিয়ার হয়, সেক্ষেত্রে 911-এ কল দিতে পারে, অথবা তারা সরাসরি চলে যেতে পারে। আমরা এ পর্বে ছোট্ট একটু বিরতি নিব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন।